গুড ইভিনিং সবাইকে। আজ হলো 18 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামীকাল 19 জুলাই রবিবার অনুষ্ঠিতব্য নাগরিক অভিবর্তন উপলক্ষে বদরপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বদরপুরের নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিবর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বদরপুরের বিশিষ্ট নাগরিকরা নাম পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন। সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক মণ্ডলীর পক্ষে বিশিষ্ট সমাজসেবী মঈনুল হক, প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান এবং প্রবীণ সমাজকর্মী জমিল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন 2025 সাল থেকে পরিকল্পিতভাবে বদরপুরের নাম পরিবর্তনের চক্রান্ত শুরু হয়েছে। পাশাপাশি টাউন কমিটি এবং ঐতিহাসিক বদরপুর দুর্গের নাম পরিবর্তনেরও চেষ্টা চলছে বলে দাবি করেন তারা। বক্তারা জানান, এই উদ্যোগের প্রতিবাদে গত 2 জুলাই বদরপুরের বিশিষ্ট নাগরিকরা সার্কল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। সেখানে শতাব্দী প্রাচীন বদরপুরের ঐতিহাসিক গুরুত্ব, স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, ইতিহাস খ্যাত বদরপুর চুক্তি, বদরপুর রেল জংশন এবং বহু গুণী ব্যক্তির স্মৃতি বিজড়িত এই জনপদের পরিচয় অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়েছে। তাদের বক্তব্য, গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করে এবং ঐতিহাসিক ঐক্য সমন্বয়ের চেতনাকে অস্বীকার করে নাম পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষুণ্ণ হলে আগামী প্রজন্ম নিজেদের পরিচয় ও অস্তিত্ব সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এই প্রেক্ষাপটে আগামীকাল 19 জুলাই রবিবার সকাল 11টায় বদরপুর থানার নিকটবর্তী খান সুইটস সংলগ্ন ভবনে এক নাগরিক অভিবর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে বদরপুরের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, সিআরপিসির সম্পাদক প্রধান সাধনপুর কায়স্থ, প্রবীণ আইনজীবী জ্যোতিষপুর কায়স্থ, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি শিহাবুদ্দিন, আইনজীবী সুব্রত পাল, সমাজকর্মী বদরুল হক চৌধুরী, সাহিত্যিক শিকা ভট্টাচার্য, সমাজসেবী রজত চক্রবর্তী, সংগ্রামী নেতা অরুণাংশু ভট্টাচার্য, প্রজ্জ্বল দেব সহ আরও অনেকে। সাংবাদিক সম্মেলন থেকে বদরপুরবাসী সহ সমগ্র বরাক উপত্যকার জনগণকে আগামীকাল 19 জুলাইয়ের নাগরিক অভিবর্তনে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়। অপরদিকে কালাইনের অন্যতম সুনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এসআর কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য। দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবিদ, গবেষক, প্রাক্তন শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিন পাল স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক সুব্রত ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মী নয়নেন্দু দাস, ললিতচন্দ্র কলেজের প্রতিনিধিবৃন্দ, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ডক্টর পুলক মিলি, আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক অপরাজিতা ভট্টাচার্য ও নয়ন দে, অমৃতা দাস পুরকায়স্থ, সৌমিলিদর সহ বহু বিশিষ্ট অতিথি। অপরদিকে নগাঁও লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা শুরু করেছে বিজেপি। এই লোকসভা কেন্দ্রের অধীন বৃহৎ সংখ্যক সংখ্যালঘু ভোটারদের কীভাবে আকর্ষিত করা যায় সে নিয়ে চিন্তাভাবনা সহ রণনীতি প্রস্তুত করছে দলটি। বিশেষ করে মুসলিম মহিলা ভোটারদের কাছে টানার কৌশলে উদ্যমিতা প্রকল্পের চেক প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের তরফে। দিন কয়েক আগে জাগিরে উঠে বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর দলের তৎপরতা আরও বেড়েছে। বিজেপি খুব ভালো করেই জানে নগাঁও লোকসভা কেন্দ্র তাদের পক্ষে অনুকূলে নয়। বাজপেয়ী ভবনে আয়োজিত এক বৈঠকে তাও স্পষ্ট করিয়েছিলেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি ওই বৈঠকে বলেছিলেন, নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন এক কঠিন লড়াই, তারপরও বিজেপি এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জনগণের প্রতি আহ্বান থাকবে যাতে তারা উন্নয়নের পক্ষে অবস্থান নেন। যেভাবে বিধানসভা নির্বাচনে জনগণ বিজেপিকে সমর্থন দিয়েছিলেন, একই সমর্থন উপনির্বাচনেও দেবেন বলে আশাবাদী দিলীপ শইকিয়া। নগাঁও লোকসভা কেন্দ্রের জনবিন্যাসের দিকে তাকালে দেখা যায় এই কেন্দ্রের প্রায় 18.50 লক্ষ ভোটারের মধ্যে
58% মুসলিম ভোট, অর্থাৎ মুসলিম ভোটার প্রায় 10.5 লক্ষ আর হিন্দু ভোটার 8 লক্ষের কাছাকাছি। এই পরিসংখ্যানের পরও আশা ছাড়েনি বিজেপি। উপনির্বাচনে সামাগুড়ির মতো নগাঁও জয়ের লক্ষ্যে বুথের বাজারে মুসলমানদের কথা বারবার উল্লেখ করা হচ্ছে। লক্ষ্য করা হয়েছে মুসলিম মহিলাদের। সেই লক্ষ্যে 20 ও 21 জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিং রূপহিহাট সামাগুড়ি বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করবেন। এই চেক বিতরণের অনুষ্ঠানের জন্য নগাঁও জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে। বিরোধী কংগ্রেসের মতে মুখ্যমন্ত্রীর হঠাৎ মুসলিম মহিলাদের প্রতি দরদের আড়ালে রয়েছে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সাংসদ পদ ত্যাগ করে বিজেপিতে যোগদানের পর নগাঁও লোকসভা কেন্দ্র সাংসদ শূন্য হয়ে পড়ে 60% অধিক মুসলিম ভোটার থাকা নগাঁও কেন্দ্র বিজেপির দখলে আনতে হলে মুসলিম ভোটারের সমর্থন অপরিহার্য। নগাঁও লোকসভা কেন্দ্রের অধীনে 4টি বিধানসভা কেন্দ্র মুসলমানদের দখলে। বিজেপি যদি নগাঁও লোকসভা কেন্দ্র বিজেপির দখলে আনতে চায় তাহলে কমেও 40% মুসলমান ভোটে থাবা বসাতে হবে। সেই লক্ষ্যে উপনির্বাচনে মুসলমানের ভোট নিজেদের পক্ষে আনার জন্য সর্বোচ্চ প্রয়াস চালাতে রণনীতি প্রস্তুত করে মাঠে নেমে পড়েছে বিজেপি। অপরদিকে মদের গন্ধ মানেই চালক মদ্যপ নয়, স্পষ্ট করল হাইকোর্ট। গা থেকে মদের গন্ধ বেরোলেই প্রমাণ হয় না যে গাড়ি চালক মদ্যপান করেছেন। কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা প্রমাণ করতে ব্রেথ অ্যানালাইজার যন্ত্র দিয়ে বা রক্ত পরীক্ষা করেই জানতে হবে। একটি মামলায় একথা জানিয়ে দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। বদ্রীনাথ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল উত্তরাখণ্ডের চামলির বাসিন্দা অমর সিংয়ের গাড়ি। তাতে এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন কয়েকজন। এই ঘটনায় পুলিশ দাবি করেছিল ঘটনার সময় অমর নেশাগ্রস্ত ছিলেন। চামলির নিম্ন আদালত পুলিশের এই দাবি মেনে নিয়ে যাবতীয় নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমর। উচ্চ আদালতের বিচারপতি অলোক মেহরা বেঞ্চ পুরো বিষয়টি খতিয়ে দেখে জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালকের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়ার কথা বলা হলেও তিনি কতটা নেশাগ্রস্ত ছিলেন তা নিশ্চিত করতে রক্ত বা ব্রেথ অ্যানালাইজার যন্ত্র দিয়ে করা হয়নি। তাছাড়া হাইকোর্ট জানিয়েছে, আচমকা টায়ার বিস্ফোরণের কারণেই ঘটনার দিন গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেই সে কথা জানা গিয়েছে। অপরদিকে শিলচর জেলে 4 বছর কাটানোর পর বাড়ি ফিরলেন সিলেটের জাকির। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় 4 বছর পর ভারতে সাজা বুক শেষে দেশে ফিরলেন ভারতের বন্দি থাকা বাংলাদেশ সিলেট জেলার জাকির। গত বৃহস্পতিবার সকাল 10টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেওলা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই এমএইচ সজল। এসআই সজল জানান, বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এবং দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে জাকির হোসেনকে গ্রহণ করা হয়। পরিচয় যাচাই সহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের জেলে থাকা যুবক মোহাম্মদ জাকির হোসেন সিলেটের সুনামগঞ্জের দুয়ারবাজার উপজেলার 9 নম্বর সুরমা কালিকাপুর ইউনিয়নের আব্দুল মন্নানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানা যায়। পারিবারিক সূত্রে আরও জানা যায়, 2021 সালের 15 জানুয়ারি প্রতিদিনের মতো সকালে জাকির বাড়ি থেকে বের হয়ে যান, কিন্তু সন্ধ্যা বেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। এরপর দেশের বিভিন্ন স্থানে তার খোঁজ করেন আত্মীয় স্বজন সহ পরিবারের লোকেরা। দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে কোনো সন্ধান না পাওয়ায় এক সময় প্রায় আশায় ছেড়ে দিয়েছিল পরিবার। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে তারা জানতে পারেন যে জাকির হোসেন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। এরপর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন, মানবাধিকার সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় তার ট্রাভেল পারমিট সংগ্রহ সহ প্রয়োজনীয় প্রত্যাবাসন সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করা হয়। জাকিরের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে গত 6 মে 2026 তারিখে 3 মাস মেয়াদে একটি ট্রাভেল পারমিট ইস্যু করে। এতে উল্লেখ করা হয়, শিলচরের কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা জাকির হোসেনের সাজার মেয়াদ গত 8 মে শেষ হয়েছে।
এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অবশেষে বিভিন্ন জটিলতা পেরিয়ে সকল কাগজপত্র ও আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে বাংলাদেশের কাছে জাকির হোসেনকে হস্তান্তর করে বিএসএফ। দীর্ঘ 4 বছর পর জাকিরকে ফিরে পেয়ে স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। জাকিরের বাবা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ছেলেকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তো আর ফিরে আসার আশায় ছেড়ে দিয়েছিলাম, এর মধ্যে ছেলেকে ফেরত পেয়ে খুব ভালো লাগছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।